এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে যে প্রশ্ন হলো সরকার তো অনেক বেশি ক্ষমতাধর না, তাতে কোনো সন্দেহ নাই, রাষ্ট্র পুরোটাই পরিচালনা করে সরকার। এখন জুলাই সনদের মূল বিষয়টা যেটা আমরা দেখছি যে বিরোধী দলকে শক্তিশালী করা, মানে সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, শক্ত জবাবদিহিতার মধ্যে, যাতে আওয়ামী লীগের সময় যেভাবে একেবারে সব মানে সংশোধনী নিয়ে এসে নিজেদেরকে দলকে এবং নিজের ক্ষমতাকে বাড়ানো। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ধরুন সংসদীয় কমিটিগুলোতে চেয়ারম্যান পদে আসবেন বিরোধী দল থেকে, অনেকগুলো নিয়োগের বিরোধী দল থেকে করবে, এই জায়গাগুলো সব নোট অফ ডিসেন্ট আছে। মানে বিএনপি কি আরেকটা বিরোধী দল মানে মুক্ত দেশ চিন্তা করে কিনা? না দেখুন, যেরকম আওয়ামী লীগ বিএনপি তো সংস্কার চায় বলেই তো দীর্ঘদিন সেই সংস্কার শুধুমাত্র কি নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য? নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য না, বিএনপি জেনে শুনে বুঝেই আপনার সংস্কার কমিশনে গিয়েছে বা ঐক্যমত্য কমিশনে গিয়েছে, আলাপ আলোচনা করেছে এবং পরবর্তীতে তারা কিন্তু আপনার এই যে জুলাই সনদে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে কিন্তু এই যে মানে যারা জুলাই সনদের বা জুলাইয়ের একমাত্র দাবিদার বলে অনেক সময় তারা নিজেরা বলে বা আমরা অনেকে বলার চেষ্টা করি, কই তারা তো তখন স্বাক্ষর করে নাই, এমন তো কোনো সংযোজন বিয়োজন হয়নি, এখন কেন স্বাক্ষর করলেন তাইলে? আমরা তো সেখানে তাদের দাবি ছিল এইটা শুধুমাত্র স্বাক্ষর করলে হবে না, একটা আইনগত ভিত্তি দরকার। না, আইনগত ভিত্তি তো সংসদে দেবে তাদেরকে, তারা তো নির্বাচিত হয়ে আসার পরে স্বাক্ষর করেছে। নির্বাচনের পরে তো তারা স্বাক্ষর করেছে নাকি? স্বাক্ষর তো আগে করেনি, নির্বাচনের পরে স্বাক্ষর করেছে। আমরা তো কিন্তু নির্বাচনের আগেই স্বাক্ষর করেছি এবং আমরা কিন্তু হা ভোটের পক্ষে ছিলাম। এই যে আপনি বলেছেন যে আপনার এই মানে সংসদীয় কমিটির ব্যাপারে, সংসদীয় কমিটির কোনো মানে ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়নি, আমরাও সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে না। সেখানে সংসদীয় কমিটি যেটা বলেছে যে আপনার সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ বেশ কিছু চেয়ারম্যান পদগুলোতে বিরোধী দলগুলো থাকবে, এটা বিএনপি প্রস্তাব দিয়েছে এবং সেখানে যে স্পেসিফিকলি 2-3টার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে বিএনপি সেটার সাথে দ্বিমত করে নেই। আপনার মানে পুরো ব্যাপারটা বুঝতে হবে এখানে। সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বিএনপি মোটা দাগে কয়েকটা ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু আবার বেশ কিছু প্রস্তাব তারা মেনেও নিয়েছে, কিন্তু সবগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়নি। কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া অনেকগুলো এবং অনেকগুলো দল অনেক সময় তাদের অবস্থানগত দিয়েছে। এখন আপনি এটা বাস্তবায়ন করতে চাইলে, যেহেতু জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, যেহেতু আপনার বিএনপি হা ভোটের পক্ষে ছিল, তাহলে আপনি বুঝতে হবে যে বিএনপি এটার পক্ষে আছে এবং বিএনপি সংসদে প্রয়োজনীয় সংশোধন করে অথবা নতুন সংবিধান সেটা সংসদে আলোচনা হবে যে কি পদ্ধতিতে আমরা কোনো কারণে কি আপনাদের, আমি যেটা বললাম যে জায়গা থেকে সংকটটা তৈরি হয়েছে, যে এখন সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে অনেকগুলো কথা আছে যে উনি 3টা জায়গায় বলছে যে এটা যদি হয়, এটা যদি হয়, এই যদি হয় দেন ওটার প্রশ্ন আসবে। তো এখন এতগুলো কথা যদি আসে, যে কোনো কারোর মধ্যে প্রশ্ন উঠবে না? না, উনি তো যেটা বলেছেন আইনসম্মত কথাই বলেছেন, আইনসম্মত কথা বলেছেন। যেহেতু আপনার উনি একজন এখন নির্বাচিত সংসদ সদস্য এবং আইন পরিষদের সদস্য, আইন প্রণেতা বা মানে তখনও তিনি মানে বুঝতেন যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি এই ধরনের একটা দায়িত্ব পাবে, সেই হিসাবে কিন্তু দায়িত্বশীল আচরণই করেছেন, দায়িত্বশীল কথাবার্তা বলেছেন। কিন্তু উনি বলেছেন অনেকগুলো হয় যদি, বা এটা অনেকগুলো তো হইতে হবে। যেমন আপনি যদি বলেন যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা সংবিধানের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেভাবে তারা কিন্তু একটা উপদেষ্টা কমিটি গঠন করেছে এবং নির্বাচনটা সেভাবে হয়েছে। আপনি তো এটাকে চ্যালেঞ্জ করতে পারেন না এখন। কিন্তু এখন সংবিধানটাকে আপনার, হ্যাঁ আমরা অনেক সময় স্বৈরশাসক অথবা আপনার ফ্যাসিস্টরা কিন্তু সংবিধানের দোহাই দিত সবসময়, আমরা ওই সংবিধানের দোহাই দিয়ে স্বৈরতন্ত্র বা ফ্যাসিজম কায়েম করতে চাই না, চাইবও না, এবং চাইলে সেটা কি পরিণত হয় দেশে এবং বিদেশে সেটা আমরা সম্যক উপলব্ধি করতে পারছি। এতটুকু জ্ঞান আমাদের আছে, এতটুকু আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আমরা যেটা চাই যে এটা আইনি ভিত্তি দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা সেটা অবশ্যই করব। আমরা তো এখন মঙ্গল গ্রহের কোনো অধিবাসী নই, আমরা বাংলাদেশের অধিবাসী, আমরা জানি বুঝি এবং যারা জুলাই সনদ বাস্তবায়ন চায় তাদেরকেও বাস্তবতার আলোকে অবশ্যই তাদের সেই দাবিগুলো উপস্থাপন করতে হবে। আমাদের তো লিখিতভাবে আছে আমরা কি কি বাস্তবায়ন করব, কি কি বাস্তবায়ন করব না। আমরা করব না কোনো জায়গায় বলিনি, আমরা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে কিছু কিছু, যাতে সেই সব জায়গায় আমরা একটা সমঝোতামূলক একটা পরিস্থিতি তৈরি করব এবং একটা সমঝোতামূলক একটা মানে যে ঐক্যমত্য কমিশনে আমরা একটা সমঝোতার ভিত্তিতে কিন্তু পরে স্বাক্ষর করেছি। অনেকগুলো ব্যাপারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যখন অচলাবস্থা সৃষ্টি হয়েছে সঠিকভাবে কেউ কোনো কিছু
পথ নির্দেশনা দিতে পারেনি, তখনই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা মধ্যপন্থা অবলম্বন করে কিন্তু এই সংবিধান আপনার ঐক্যমত্য কমিশনের কিন্তু কাজটাকে এগিয়ে দিয়েছে। এবং ঐক্যমত্য কমিশনে যতটুকু হয়েছে সেটার জন্য কিন্তু আপনার বিএনপি সহ অন্যান্য দলগুলো মোটামুটিভাবে কৃতিত্বে দাবি করতে পারে। এখন যেটা হলো যে আপনি যে স্বাক্ষরের কথা বলে আপনি যে আপনার শুরুতে আপনি গণতন্ত্রকে হোঁচট খেয়ে দিচ্ছেন, শুরুতেই মানে আপনার সংসদীয় গণতন্ত্র আপনি হোঁচট খেয়ে দিয়েছেন যে আপনি প্রধান বিরোধী দল হিসেবে আপনি করবেন না, আপনি শপথ নিলেন না। কিন্তু আপনি যদি সেটা যদি আপনি করতে চান, আপনি যদি বাস্তবায়ন করতে চান, আপনি শপথ নিলেন না, কিন্তু আপনি তো বিরোধী দলের নেতা হিসেবে যে পূর্ণ মর্যাদা উপভোগ করবেন, আপনি তো সেটা ক্যাটেল করেন, সেটা বলেন যে আপনি ঘোষণা দেন যে আমরা আপনার করবো না, বিরোধী দলের কোনো সুযোগ সুবিধা নেব না, বা আমরা মন্ত্রীর পতাকা আমরা চাই না, এরকম কোনো কিছু। আপনি তো পুরো ব্যাপারটাকে আপনাকে সেইভাবে আপনি যখন একটা কথা বলবেন বা প্রধানমন্ত্রী যেখানে বলতেছে যে আমরা পতাকা নির্দিষ্ট সমাজের পতাকা উড়াবে না, ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে, ব্যক্তিগত ইনকাম থেকে তেল নিচ্ছে, বিরোধী দল তো আগেই ঘোষণা করছে যে তারাও গাড়ি নেবে না। বাংলাদেশে ওই জায়গাটা খুব বেশি কাজ করছে না এখন, যে মানে এমপি সুবিধা নেবেন না। কিন্তু আমি বললাম যে কি, আমার সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার মধ্যে এতটা রক্ত, এতটা অশ্রুর পরে যে আপনার প্রথম দিকে তো হোঁচট খেয়ে দিলেন আপনার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, এই জন্য তো আপনি কোনো জোরালো কিন্তু যুক্তি দাবি করতে পারছেন না। শুরুতেই আপনি একদম মানে আক্রমণাত্মক অবস্থানে থাকলে তো আপনার গণতন্ত্র বিকশিত হবে না, সরকারও পথ চলতে হোঁচট খাবে। এবং সরকার পথ চলতে হোঁচট খেলে তো এটা গণতন্ত্রের জন্য শোভনীয় কোনো কিছু নয় এবং সুবিধাজনক কোনো কিছু নয়। আমরা যেটা একটা শক্তিশালী বিরোধী দলকে নিয়ে সংসদ যাত্রা করবে এবং সংসদ সকল মানে কিছু আলোচনা কেন্দ্র ভিত্তিতে আসবে। 2/3 মেজরিটি পাওয়ার পরে বিরোধী দল শক্তিশালী করবার মতো কোনো ধারা কি আছে আপনাদের, মানে আপনাদের ইয়াতে যে 31 দফায়? না, আমরা তো বিরোধী, যেমন আপনার বলি যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, এটা অনেক আগের প্রস্তাবনা। এখন আমরা দেখবো এটা কি মানে বাস্তবতা আছে কিনা, নেওয়া যায় কিনা। তারপরে যেখানে বিএনপি মনোনয়ন নিয়ে খুব বেশি সমঝোতা আসতে পারে না, মন্ত্রিত্ব অনেকে বাদ পড়ছেন, ওখান থেকে আপনাদের মন্ত্রিত্বের শপথ থেকে আপনাদের স্ট্যান্ডিং কমিটির অনেক নেতা রেগে বেড়ে যাচ্ছেন, সেই অবস্থা বিরোধী দল থেকে দেবেন কতখানি বিশ্বাস করা যায়? মন্ত্রিত্ব আপনার আমরা যখন মানে এক বাক্যে সংসদ নেতা নির্বাচন করেছি আনএনিমাসলি, সেখানে আর কোনো প্রার্থী ছিল না, কারণ নাম প্রস্তাব নেই। তো সেই সংসদ নেতা কিন্তু এখন সুনির্দিষ্টভাবে কিন্তু তার মন্ত্রিসভা গঠন করার এখতিয়ার কিন্তু তার, তিনি কাকে মন্ত্রী করবেন করবেন না। আমি কিন্তু প্রশ্নটা অন্যদের করতেছি, আপনাদের ওই জায়গাটা থেকে আস্থা তৈরি করার যে ঘাটতিটা কোন জায়গায়? যে ধরেন আপনাদের তো অনেক নেতা, মানে এক জায়গাতে অনেক বেশি প্রার্থী থাকে, বড় দল, এবং যেখানে মন্ত্রিত্ব দেওয়ার ফলে অনেকে নাখোশ হয়েছেন, যে অনেকে মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল পান নাই। এই অবস্থাতে বিএনপির এখন পর্যন্ত বিএনপির পুরো বডি ল্যাঙ্গুয়েজে কি মনে হয় যে বিরোধী দলকে তারা জেনে বুঝে শক্তিশালী করবে? অবশ্যই 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 করবে। বিরোধী দল তো মানে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য তো বিরোধী দল। সংসদীয় গণতন্ত্রের সরকার তো পথ চলতে গেলে বিরোধী দলকেই লাগবে। বিরোধী দল তো মানে সুনির্দিষ্টভাবে বিরোধিতা করবে তথ্য প্রমাণ সহ, এবং তাতে করে তো সরকারি দল। আমরা সেলিম ভাইয়ের কথাটা আমরা মাথায় রাখলাম, আর অন্যদিন এই শোতে ডেকে সেলিম ভাইকে আমরা জিজ্ঞাসা করবো যে বিএনপি কতখানি শক্তিশালী বিরোধী দল করেছে। সেলিম ভাই, অন্য একটা প্রশ্ন, একটি একেবারেই কঠিন প্রশ্ন যেটা করতে হচ্ছে আর কি, মানে বিএনপি সবচেয়ে বেশি নির্বাচনে প্রশ্নের সম্মুখীন হয়েছে, যেটা নিয়ে বিএনপির অনেক কষ্ট হয়েছে, যে বিএনপি চাঁদাবাজ হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করবার একটা চেষ্টা ছিল। তো আপনাদের একজন মন্ত্রী আজকে বলেছেন যে চাঁদার ব্যাখ্যা দিয়েছেন, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বড় ধরনের আলোচনা হচ্ছে। এই বিষয়টা কিভাবে বলবেন আপনি দলের পক্ষ থেকে? না, বিএনপিকে চাঁদাবাজে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, জনগণ তো সেটা উপেক্ষা করে বিএনপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনাকে নির্বাচন করতে কথা বলতে হয়েছে বিষয়গুলো নিয়ে। খুব বেশি কথা বলতে হয়নি, এই কারণে যে আপনার এই নতুন সরকার বা তত্ত্বাবধানে আসার পরে কিছু কিছু কর্মকাণ্ডের প্রেক্ষিতে বিএনপিকে চাঁদাবাজ বলে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা সত্য হোক বা মিথ্যা হোক, ফুলি ফাঁপিয়ে বড় করা হোক বা যেটি কোনো কারণ হোক, চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা খুব বেশি যে আপনার মার্কেট পেজ এটা বলা যাবে না, বুঝছেন না? এখন চাঁদা হাদিয়া একই কথা। আমরা কাউকে চাঁদাবাজ বলি আর কাউকে হাদিয়াবাজ বলি, সেটা কোনো মানে কোনো কিছু নাই। আমরা হাদিয়া তুলতেও দেখেছি বা হাদিয়া করতে দেখেছি, আবার আপনার ব্যাংক দখল করতেও দেখেছি, বুঝছেন না? এগুলো তো কোনো কিছু না, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করতে দেখেছি, এগুলো অন্য আলোচনা। কিন্তু আজকে যেটা আপনার বলতে চাচ্ছেন আপনি, যে বিএনপির একজন মন্ত্রীর বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপির মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, সেটা হয়তো তিনি
তার যে না, তিনি বোঝাতে চেয়েছেন সহজ করে, কি তিনি বোঝাতে বলছেন- হ্যাঁ না, তিনি বোঝাতে চেয়েছেন যে একেবারে তো রাস্তায় যে সমস্ত যানবাহন চলে তাদের তো বিভিন্ন সমিতি থাকে, যে সমিতিগুলোতে তো বিভিন্ন ধরনের আপনি কি সমঝোতা করে কোনো ক্রাইম করতে পারেন? সমঝোতা করে একে অপরের গায়ে হাত দিতে পারেন? এটা তো এটা অ্যালাউড না। এটা যিনি বলেছেন তিনি যেটা আপনার হয়তো বুঝতে ভুল করেছেন, নতুন মন্ত্রী হয়েছেন, তিনি বুঝতে ভুল করেছেন, বক্তব্যতে ভুল করেছেন। আমরা কোনো সমঝোতামূলক চাঁদাও আমরা এটা বিরুদ্ধে, ডোনেশনের বিরুদ্ধে, কারণ এটা থেকে আলটিমেটলি এটার জন্য জনগণকে সাফার করতে হয়। একটা গাড়ি যখন চলবে এবং পদে পদে সমঝোতামূলক আপনার দিতে হবে, আপনার পয়সা দিতে হবে, তো এটা আলটিমেটলি একটা আপনার যে যানবাহনের গাড়ির উপর চাপ পড়বে এবং সেটার চাপটা জনগণের উপর পড়বে। আমরা সব ধরনের সমঝোতামূলক, অসহযোগমূলক, জোর জবরদস্তিমূলক সব ধরনের এই ধরনের ডোনেশন, চাঁদা অথবা আপনার ওয়েলফেয়ার আমাদের বিরুদ্ধে আমরা অবশ্যই।